আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিনটা Yes, কি sir. দেখা যাচ্ছে? জি স্যার। অ্যাটেন্ডেন্স শিট দেখা যাচ্ছে তো? জি জি স্যার। স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, জাহিদা জাইফা আছে? Yes, sir. হাবিবা, মিম, পূজা, এনামুল, আসসালামু পূজা আছে? আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার 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 আমি ID 2 আমি আছি, আমার নেটের সমস্যার জন্য একটু বের হয়ে গেছিলাম। আবার ক্লাসে যে বাইরে হয়ে যাও না কিন্তু আবার অ্যাটেন্ডেন্স শেষ হওয়ার পরে। এনামুল, স্যার আসসালামু আলাইকুম। স্যার আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম। জাকারিয়া, জাকারিয়া, তৃষা, আবিদুর, Yes, sir. সাইফুল, ইয়েস স্যার। বর্ষণ, প্রেজেন্ট স্যার। অনন্যা, অভিক, Yes, sir. মিম, Yes, sir. শামিম নাকি নাকি শমিম? Yes, sir. শামিম, জি স্যার। শাকিল, আব্দুল হাই মুন্সি, জি স্যার, আছি। সাগর, জনেদ আল হাবিব, Yes, sir. Yes, sir. নূর জামাল, Yes, sir. সবুজ, জি স্যার। ইয়েস স্যার। সামিয়া, স্যার নূরজামাল আছি স্যার, এখানে অ্যাবসেন্ট দিয়েছেন স্যার। কে কে? আইডি 20 স্যার, নূরজামাল আছি স্যার। সামিয়া আছে? সামিয়া, ID 11 স্যার। আসসালামু আলাইকুম স্যার। অনিশা, Yes, sir. স্যার আমি ID 6 স্যার, আমি ট্রেনে আছি তো স্যার, নেট পাচ্ছিল না স্যার। তুমি ট্রেনে কি করো? আসসালামু কামরুজ্জামান আলাইকুম শাহ, স্যার, আইডি স্যার সাগর রয়। বাসায় যাচ্ছি স্যার। স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার ID 3 স্যার। আমি স্যার মিউট করে কথা বলতেছিলাম, সাগর স্যার রয়, একটু আইডি অ্যালাউ 18 করে আছে দিন স্যার। স্যার। কামরুজ্জামান শাওন আছে? জি স্যার, প্রেজেন্ট স্যার। সাদিয়া, Sir. নাহিদ, Present, sir. জোনায়েদ, Present, sir. হাবিবুর, স্যার। হাবিবুর, ইয়েস স্যার। রাকিব, আছি স্যার। প্রেজেন্ট স্যার। কাফরুল, Yes, sir. মহিন, ইয়েস স্যার। মুস্তারি, Present, sir. সাদমান, Yes, সাদনান, sir. আছি স্যার। মামুন, মামুন, সিফাত, Yes, sir. ঋতু, লোকমান, Yes, sir. আবু মুসা, সঞ্জিত, সাইমা, Yes, sir. তারেক, আরিফুল, ইয়েস স্যার। সঞ্জিদা, Yes, sir. সাফিন, উর্মি, Present, sir. রাজবংশী,
সঞ্জয় রাজবংশী, নুরুল আমিন, Yes, sir. ফারুক, মীরা, বন্নি, শিপন, Present, sir. সুপ্তি, Yes, sir. জান্নাতুল ফেরদৌসি, Yes, sir. Present. নাইম, আইরিন, লাবণী, শ্রেষ্ঠা, Yes, sir. Sir, 59. লাবণী কইছিলা? Sir, 59. Sir, জি, স্যার লাবণী প্রেজেন্ট আছে দিছি তো লাবণী। আয়ুষ্মা, শ্রেষ্ঠা আছে? শ্রেষ্ঠা, আমিষা, প্রেজেন্ট স্যার বিনায়া, Present, sir. বিনয়, না বিনায়া, Present, কি sir. নাম? Sir, Binay, sir. বিনয়, Ji, sir. মঞ্জুমা, প্রেজেন্ট স্যার সঞ্জীব। Present, sir. তাহলে এখানে আসসালামু আলাইকুম স্যার। 59 আইরিন আছি স্যার, নেটওয়ার্কে একটু প্রবলেম ছিল 59 স্যার। এখানে দিছি তো। স্যার 48 স্যার 11 স্যার। অনন্যা 48 আস্তে 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 40 স্যার স্যার, আমি 48 স্যার 43, sir. ID 16, sir. হ্যাঁ Sir, 43, আইডি sir. 06 Sir, ID 16, স্যার 54 স্যার আইডি 54 স্যার 54 তারপরে স্যার sir, আইডি 43, 11 sir. 11 স্যার আইডি 03 স্যার স্যার আমার একটু নেটে প্রবলেম ছিল জরাস জি স্যার দিছি তো। হ্যাঁ স্যার আইডি 07 এরপরে Sir, 43, sir. Sir, 43. 16, sir. 16. Sir, 16. এগুলো তো দিছি, দেখতে স্যার, পাচ্ছ না তোমরা এটা? আর কি বলো? স্যার 53 53 আর কেউ? Sir, 43, sir. 43. 43 দিছি, তারপরে আর কেউ? আচ্ছা, আর কেউ যদি না থাকে তাহলে অ্যাটেন্ডেন্স আমরা এখানে শেষ করলাম। এখানে পার্টিসিপেন্ট দেখাচ্ছে 51 জন। আই এক্সপেক্ট দ্যাট আফটার এই ক্লাস শেষে এতজনই থাকবে, ঠিক আছে? ঠিক আছে, এখানে 51 জন দেখাচ্ছে, 51 জন, 52 জনই থাকবে ইনশাল্লাহ, আশা করি। আর আমি পরে মিলাই দেখবো, যে আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম কজন আছে, পরে যদি ইয়া হয় আমি দেখবো না। ওকে, নেক্সট। সো আমি আমার পরিচয়টা দিয়ে ফেলি। আমার নাম ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান শিশির। আই এম অ্যান অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ অ্যানিমাল নিউট্রিশন, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি। তোমাদের ফিড প্রসেসিং, কনজারভেশন এন্ড ফিড ইন্ডাস্ট্রি এই যে কোর্সটা আছে, ডিএমভিএম কত জানি 41 ভুলে গেলাম তো, এখানে লেখা ছিল সেই। আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে? Ji, জি sir. স্যার। এটা হচ্ছে 414 ASVM, ঠিক আছে? এই কোর্সটা আমি তোমাদের নিব। এই কোর্সে শুরু করি, বিসমিল্লাহ রহমানির রহিম। ফিড প্রসেসিং, কনজারভেশন অ্যান্ড ফিড ইন্ডাস্ট্রি। সো আমাদের উই হ্যাভ টু নো যে ফিড প্রসেসিং বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি। আমি কি এই ক্লাসটা রেকর্ড করে ফেলি, বা এনিহাও যদি পরবর্তী কাজে লাগে। রেকর্ডিং অপশন জানি কোথায়? Recording in progress. ওকে, আমরা শুরু করি।
ফিড প্রসেসিং অ্যান্ড কনজারভেশন। এই কোর্সটা এত ইম্পর্টেন্ট কেন সেটা আগে বলে নিই। ফিড হচ্ছে আমরা জানি যে একটা অ্যানিমেলের যে খাবার, সেই খাবারের মেজর যে প্রোডাকশন কস্ট, সেই প্রোডাকশন কস্টের মেজর কস্টটা আসে কোত্থেকে? ফিড কস্ট থেকে। তো এই জন্য আসলে ফিড কস্টটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা দেখেছি যে যে আমরা যখনই কোনো একটা প্রোডাকশন রিলেটেড কথা বলি তখন কিন্তু ফিড কস্টে আমাদের মানে মেজর কনসার্ন থাকে, কারণ 60 to 70% কস্ট হচ্ছে ফিড কস্ট। সো সেই ফিডের প্রসেসিং যদি করে তার নিউট্রিটিভ ভ্যালু বা কোনো কিছু ইমপ্রুভ করা যায়, সেটাই আসলে এই কোর্সটার উদ্দেশ্য। সো এখানে 3টা পয়েন্ট আছে, একটা হচ্ছে ফিড, একটা হচ্ছে ফিড প্রসেসিং এন্ড কনজারভেশন, আর একটা হচ্ছে ফিড ইন্ডাস্ট্রি। সো আমরা 1 by 1 এই টপিকগুলো নিয়ে কথা বলবো। সো প্রথমে যদি আসি, হোয়াট ইজ ফিড প্রসেসিং? আমাদের কি কোনো ধারণা আছে ফিড প্রসেসিং বলতে কি বোঝায়, বা জানি আমরা কেউ ফিড প্রসেসিং? এনিওয়ান? কেউ নাই? স্যার ফিড হ্যাঁ। প্রসেসিং বলতে আচ্ছা, তুমি আগে বলো, যে প্রথম জন বলো ফিড প্রসেসিং বলতে কি বোঝায়, বা তুমি কি বুঝো? বলো, আব্দুল হাই বলো। স্যার ফিড প্রসেসিং বলতে বোঝায় ফিডকে প্রসেস করে প্যালাটেবিলিটি বাড়িয়ে বা বিভিন্ন উপায়ে হুম। কিভাবে অ্যানিমেলকে কনজিউম করানো যায়, বা দেখা যাচ্ছে খুব কম খরচে কিভাবে ফিড তৈরি করা যায়। নরমালি স্যার এগুলো নিয়ে ডিল করা হয় ফিড প্রসেসিং এ। অল গুড, ভেরি গুড। তাহলে ফিড প্রসেসিং হচ্ছে যে পারফর্মিং অল দ্য অপারেশন, যা যা করা দরকার টু অল্টার দ্য ফিড কম্পোনেন্ট বা ফিড কম্পোজিশন নেসেসারি টু অ্যাচিভ দ্য ম্যাক্সিমাম পটেনশিয়াল নিউট্রিশনাল ভ্যালু অফ ফিড স্টাফ। তোমাদেরকে এটা থিওরি কোর্স ছিল, তাই না? এটা থিওরি কোর্স ছিল না? জি স্যার। থিওরিটা কে পড়াইছে তোমাদেরকে? স্যার শফিকুল ইসলাম স্যার, খুলনা ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অল গুড। তাহলে ফিড প্রসেসিং রেফার্স টু পারফর্মিং অল দ্য অপারেশন নেসেসারি টু অ্যাচিভ দ্য ম্যাক্সিমাম পটেনশিয়াল নিউট্রিশনাল ভ্যালু অফ ফিড স্টাফ। এখানে কি কি আছে? এর মধ্যে আছে হচ্ছে চেঞ্জিং ইনগ্রিডিয়েন্টস ইন সাচ এ ম্যানার যাতে করে ম্যাক্সিমাম নিউট্রিশনাল ভ্যালু আমরা ওখান থেকে পেতে পারি, অ্যানিমালকে দিতে পারি, যাতে করে ওখান থেকে ম্যাক্সিমাম নেট রিটার্ন আমরা পেতে পারি। তো দ্যাট ইজ দ্য মেইন ডেফিনেশন অফ ফিড প্রসেসিং। আরো কি হতে পারে? এটা এই যে প্রসেসিংটা, এই প্রসেসিংটা হতে পারে ফিজিক্যাল, হতে পারে কেমিক্যাল, থার্মাল, হিটিং, অথবা ব্যাকটেরিয়াল, অর এনি আদার কাইন্ড অফ অল্টারেশন উইল বি আন্ডার দিস ফিড প্রসেসিং মেথড। ঠিক আছে? এখন আমি যদি এই ফিড প্রসেসিংটাকে এটার অবজেক্টিভস বলতে চাই, বা আমি কেন করব, এই যে কথাগুলো বললাম সেই কথাগুলোকে যদি ভেঙে ভেঙে বলি তাহলে আরো ক্লিয়ার হয়ে যায় আমার মেইন উদ্দেশ্য অফ ফিড প্রসেসিং কি। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট করা, মোর প্রফিট করা, যাতে করে এই খাবারটা আমি যদি অ্যানিমেলকে প্রসেস করে খাওয়ায় যদি বেশি প্রফিট করতে পারি, আমার ইকোনমিক্যাল ব্যালেন্স ঠিক রেখে, তাহলে আমার ফিড প্রসেসিং এর অবজেক্টিভ ফুলফিল হবে। আদারওয়াইজ আমি মনে করো যে গরুকে পোলাও খাওয়ালাম, তার থেকে আমার লাভ হবে? আমি যদি এখন বিরিয়ানি খাওয়াই ছাগলকে, তাহলে কি আমার লাভ হবে? হবে না। আমার এমন হতে হবে যাতে করে আমি অল্প খরচে, লিস্ট কস্ট ইনভলভ করে ম্যাক্সিমাম প্রফিট করতে পারি, সেটাই হচ্ছে আমার মেজর উদ্দেশ্য। সো মেক মোর প্রফিট হচ্ছে আমার ফার্স্ট উদ্দেশ্য। সেকেন্ড উদ্দেশ্য কি? সেকেন্ড উদ্দেশ্য হচ্ছে পার্টিকেল সাইজকে চেঞ্জ করা। অর্থাৎ কোনো যেটা যদি আমার ভুট্টা গোটা থাকে, আমি যদি গরুকে খাইতে দিই, আর আমি যদি ভুট্টা গুঁড়া করে ক্রাশ করে গরুকে খাইতে দিই বা মুরগিকে খেতে দিই, তাহলে কিন্তু আমি পার্থক্যটা অনায়াসে বুঝতে পারি। ময়েশ্চার কন্টেন্ট, অনেক সময় ড্রাই করলে কোনো খাবার দ্রুত নষ্ট হয় না, কম নষ্ট হয়। সো এটা একটা উদ্দেশ্য ফিড প্রসেসিং এর। ডিটক্সিফাই আনডিজারেবল অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর। কোনো ফিড আইটেমে টক্সিক ফ্যাক্টর থাকে, টক্সিক কম্পোনেন্ট থাকে, বা অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর থাকে। এই অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর গুলাকে ফিড প্রসেস করলে, হিটিং করলে বা স্টিম বয়লিং করলে সেগুলা নষ্ট হয়ে যায়। তো এটাও একটা মেজর উদ্দেশ্য অফ ফিড প্রসেসিং। এরপরে টু চেঞ্জ দ্য ডেন্সিটি অফ ফিড। কোনো ফিড আছে যে হাইলি ডেন্স, সেটাকে যখন ক্রাশ করা হয় তার ডেন্সিটি কমে আসে বা বেড়ে যায়, যাতে করে অ্যানিমেল স্টোর করা ইজি হয়, অথবা আমার ভালো অল্প জায়গার মধ্যে বেশি স্যাম্পল রাখা যায়। যেমন আমরা যদি স্ট্রর কথা বলি, আমরা যদি স্তূপ করে রাখি, সেই স্তূপটাকে যদি আমি বেল করে ফেলি, তাহলে কিন্তু আমার খুব অল্প জায়গার মধ্যে কিন্তু টনকে টন খড় রাখা যাবে। যেটা একটা স্তূপ করে রাখলে কিন্তু বেশি জায়গায় রাখা যায় না, কারণ সে বেশি জায়গা নিয়ে ফেলে, ভলিউমিনাস হয়ে যায়। এরপর হচ্ছে প্যালাটেবিলিটি, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ ফিড প্রসেসিং। আমি যদি ভাত চাল খাইতাম, আমি কি খেতে পারতাম কিনা?
হয়তো দু একদিন আমি চাবাই চুবাই খেতে পারতাম, কিন্তু আমার যে আসল উদ্দেশ্য ভাত খাওয়া, যাতে করে আমার প্যালাটেবল হয়, আমার খাইতে ভালো লাগে দেখে তখনই না আমি খাবো। আদারওয়াইজ আমি কেন মানে চাল খাবো? আমি তো ভাত রান্না করি যাতে করে প্রসেস করে আমি এটাকে প্যালাটেবল ফর্মে নিয়ে আসতে পারি, খেতে ভালো লাগে, নরম লাগে, খেতে কষ্ট না হয়। এটা হচ্ছে ফিড প্রসেসিং এর একটা উদ্দেশ্য। এরপরে হচ্ছে নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি। আমার একটা ফিড আছে যেটাতে নিউট্রিয়েন্ট আছে বাট সেটা অ্যাভেলেবল ফর্মে নাই। যেমন খড়ে কিন্তু নিউট্রিয়েন্ট এমনি কম, তারপরে যদি সেখানে যদি আমি এনিমেলকে খাওয়াই, সেই নিউট্রিয়েন্টটা এটা তোমার লিগনোসেলুলোজ বল থাকার কারণে সেটা গ্রহণ করতে পারে না, নিউট্রিয়েন্ট সে অ্যাভেলেবল হয় না তার জন্য। সেটাকে যদি প্রসেস করে আমি অ্যাভেলেবল করতে পারি, সেটা আমার এনিমেলের প্রোডাকশন বাড়াবে এবং প্রফিটেবিলিটি আমার ইনক্রিজ করবে। অ্যান্ড ইনক্রিজ নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি, যে কথাটা বললাম এই কথা ডাবল চলে আসছে, সরি এটা একটু ভুল হয়ে গেছে আর কি। এরপর হচ্ছে লেসেন মল্ট, সালমোনেলা অ্যান্ড আদার ওয়েস্টেজ। কোনো ফিড ইনগ্রেডিয়েন্ট আছে যেটাতে ময়েশ্চার থাকলে সেটা মল্ট ফাংশন করে। তো সেখানে যদি আমি এটাকে ড্রাই করে রাখি, এটা এক ধরনের ফিড প্রসেসিং। তারপরে সেটাতে আমি যদি কিছু এডিটিভ অ্যাড করে সেটাকে সাইলেজ করি, সেটা এক ধরনের প্রসেসিং। সো এইগুলা যদি না করা হয় তখন কিন্তু এই মল্ট কন্টামিনেশন বা সালমোনেলা বা আদার ওয়েস্টেজ কন্টামিনেশন বেড়ে যায়, যেটা ফিড প্রসেসিং এর মাধ্যমে কমানো সম্ভব। অ্যান্ড রিডিউস স্টোরেজ, ট্রান্সপোর্টেশন, স্পেস কস্ট, যেটা বললাম যে ডেন্সিটি যখন কমে যাবে তখন কিন্তু আমি অল্প জায়গার মধ্যে বেশি জিনিস স্টোর করতে পারবো। অ্যান্ড ফাইনালি কিপিং কোয়ালিটি, ইমপ্রুভ কিপিং কোয়ালিটি। কোয়ালিটি ভালো করা যাবে, ইমপ্রুভ করা যাবে, তার মানে সেটা ভালো থাকবে। সো এটাও একটা ফিড প্রসেসিং এর মানে মেজর উদ্দেশ্য, ঠিক আছে। সো আমরা যদি দেখি গ্রেন প্রসেসিং এর, আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে তাই না? জি স্যার জি স্যার। আচ্ছা, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে সাথে সাথে করবা, ঠিক আছে? কোয়েশ্চেন লাস্টে ভুলে যাবা, যদি কিছু বুঝতে না পারো তাহলে আমাকে বলবা। আমি এখন যতটুকু বলছি ততটুকু বুঝাতে পারছি কিনা, ফিড প্রসেসিং বা ফিড প্রসেসিং এগুলো কি? আচ্ছা, আমরা যদি গ্রেইন প্রসেসিং দেখি, সেখানে দুই ধরনের প্রসেসিং আছে, একটা হচ্ছে ড্রাই প্রসেসিং আর একটা হচ্ছে ওয়েট প্রসেসিং। ড্রাই প্রসেসিং এর আন্ডারে আমরা এই নামগুলো অলরেডি শুনেছি তাই না? গ্রাইন্ডিং, ক্র্যাকিং, পপিং, এক্সট্রুডিং, মাইক্রোনাইজিং, রোস্টিং, ফেলেটিং অ্যান্ড ডিহালিং। এগুলো প্রত্যেকটা আমি আলাদা করে ব্যাখ্যা করবো, ঠিক আছে? আর ওয়েট প্রসেসিং এর আন্ডার আছে সকিং, পানিতে ভিজায় রাখা, স্টিম রোলিং অর্থাৎ পানির সাথে মিশিয়ে সেটাকে রোল করা, স্টিম ফ্লেকিং মানে স্টিম চালনা করে সেটাকে ফ্লেক করা, প্রেসার কুকিং, এক্সপ্লোডিং, রিকনস্টিটিউশন অ্যান্ড এনসাইলিং এট হাই টেম্পারেচার। রিকনস্টিটিউশন হচ্ছে যে আমরা যে বাজারে মিল্ক খাই, পাউডার মিল্কের মধ্যে পানি দিলে সাথে সাথে সেটা লিকুইড দিতে পরিণত হয়, এটা হচ্ছে রিকনস্টিটিউশন, অর্থাৎ সেটা ড্রাই ম্যাটার ময়েশ্চারটাকে রিমুভ করে এটাকে পাউডার ফর্মে নিয়ে আসা হয়েছে যাতে করে আমি অনেকদিন প্রিজার্ভ করে রাখতে পারি এবং সেটাকে আমি যেন ট্রান্সপোর্টেশন আমার কোনো সমস্যা না হয়। আবার যখন এটা পানি মিশানো হবে তাহলে সেটা পূর্বের অবস্থায় রিকনস্টিটিউট হয়ে যাবে, এই জন্য এটাকে বলা হয় রিকনস্টিটিউশন। আর এক্সপ্লোডিং হচ্ছে যে কোনো জিনিস যখন স্টিম চালনা করলে প্রেসারের কারণে সেটা মানে ওপেন হয়ে যায়, সেলুলার কন্টেন্টটা, সেল ওয়ালটা ভেঙে ওপেন হয়ে যায়, এটাকে বলা হয় এক্সপ্লোডিং। সো দিস আর দ্য গ্রেন প্রসেসিং। আমরা এগুলোর ডিটেলসে কিছুটা আলোচনা করবো পরবর্তীতে। আর রাফেজ প্রসেসিং হচ্ছে তিনটা ফর্মে হয়, একটা হচ্ছে কেমিক্যাল প্রসেসিং, একটা হচ্ছে বায়োলজিক্যাল প্রসেসিং আর একটা হচ্ছে ফিজিক্যাল প্রসেসিং। কেমিক্যাল প্রসেসিং এর কি কি আছে? অ্যামোনিয়া ট্রিটমেন্ট আছে, অ্যালকালি ট্রিটমেন্ট আছে, ইউরিয়া ট্রিটমেন্ট আছে, অ্যাসিড ট্রিটমেন্ট আছে। আবার বায়োলজিক্যাল প্রসেসিং আন্ডারে আছে ফাঙ্গাল ট্রিটমেন্ট, ব্যাকটেরিয়াল ট্রিটমেন্ট, এনজাইম ট্রিটমেন্ট অর্থাৎ সাইলেজ এনসাইলিং এর জন্য যেটা ইউজ করা হয়। আর ফিজিক্যাল প্রসেসিং আন্ডারে যেগুলা গ্রেইনে ছিল সেগুলাই মোটামুটি এখানেও ইউজ করা যেতে পারে, ঠিক আছে। এখন এগুলার কম্বিনেশনও হতে পারে, কেমিক্যালের সাথে বায়োলজিক্যাল কম্বিনেশন হতে পারে, বায়োলজিক্যালের সাথে ফিজিক্যাল কম্বিনেশন হতে পারে, আবার কেমিক্যালের সাথে ফিজিক্যাল কম্বিনেশন হতে পারে। যেমন অ্যালকালি ট্রিটমেন্টের সাথে মাইক্রোওয়েভ ট্রিটমেন্ট একটা হতে পারে, আবার স্টিম অ্যালকালি ট্রিটমেন্টের সাথে ফাঙ্গাই অর্থাৎ বায়োলজিক্যাল প্রসেসিং কম্বাইন্ড হতে পারে। এরপরে মাইক্রোওয়েভ অ্যাসিস্টেড অ্যালকালি ট্রিটমেন্ট অর্থাৎ কেমিক্যালের সাথে ফিজিক্যাল ট্রিটমেন্টের সংমিশ্রণ। আবার তিনটা কম্বাইন্ড হতে পারে, অ্যামোনিয়া ট্রিটমেন্ট, ফাইবার এক্সপানশন ট্রিটমেন্ট অ্যান্ড এনজাইমেটিক হাইড্রোলাইসিস অর্থাৎ ফলোড বাই, অর্থাৎ এই যে একটা প্রসেসের মাধ্যমে যে নিচে আটকে থাকবে ব্যাপারটা এরকম না, সেখানে কেমিক্যাল প্রসেসিং হতে পারে, সেখানে বায়োলজিক্যাল হতে পারে, ফিজিক্যাল হতে পারে, অথবা দেয়ার কম্বিনেশন হতে পারে। সো এইটা হচ্ছে রাফেজ প্রসেসিং মেথডের বিভিন্ন ক্যাটাগরিজ। এটা কি কেউ বলতে পারবে? এটা কি আমরা চিনি সবাই? স্যার গ্রাইন্ডার। স্যার আমাদের দেশি পাথরের গ্রাইন্ডার স্যার। দেশি পাথরের গ্রাইন্ডার বা জাতা কল বলি আমরা, তাই না? এটাতে আমরা কি ভাঙি? ডাল, মাসকলাইয়ের ডাল বা গম ভেঙে চাক্কি বলে যেটাকে, চাক্কি, সেটা কি বলে? গ্রাইন্ডিং। সো গ্রাইন্ডিং হচ্ছে
is the method by which a feedstuff is reduced to a particle size by impact sharing. অর্থাৎ আমি যখন এই ছিদ্র দিয়ে যখন আমি হাইলাইটারটা কোথায় গেল, আমি যখন এই ছিদ্র দিয়ে খাবার পাস করব, এইটা দিয়ে যখন আমি গ্রেন দিব, এটা যখন ঘুরবে তখন সে ঘর্ষণে ইম্প্যাক্ট ফোর্সের ফলে সেখান থেকে সেটা পিষে বের হয়ে আসবে, পার্টিকেল সাইজ ছোট হয়ে। তো এটাই হচ্ছে গ্রাইন্ডিং, ঠিক আছে? এটাকে আমরা দেখছি সবাই, আমরা গ্রামের দিকে দেখি যে চালকে অনেক সময় আটা করে সেটাকে ক্র্যাকার্স বানানো হয়, ক্র্যাকার্স, ঠিক আছে? সেই এখানে গ্রাইন্ডিং লেখা আছে, যদি এটা হবে গ্রাইন্ডিং না, এটা হবে ক্র্যাকিং, ঠিক আছে? ক্র্যাকিং হচ্ছে যে চালটাকে ভেঙে সেটাকে আবার জোড়া লাগায় ভেঙে ওটাকে যখন ইয়া করা হয়, ছোট ছোট কোনায় ভেঙে যখন সেটাকে ইয়া করা হয় তখন সেটাকে বলা হয় ক্র্যাকিং। এখানে এটা ভুল লেখা আছে, এটা ক্র্যাকিং হবে আর কি, ঠিক আছে? আমি এটা পরে ঠিক করে দেবো। এরপরে যদি যাই, এটা আমরা সবাই দেখছি তাই না, পপিং, পপকর্ন। পপকর্ন কি, যেখানে সার্ডেন হিটে সেটাকে যখন মানে ইয়া করা হয়, প্রেসার ক্রিয়েট করা হয়, তখন সেটা এই গমটা ভেঙে পপ করে সেটাকে তোমার ইয়া পপকর্নে পরিণত হয়। অর্থাৎ তার ভিতরে যে এন্ডোস্পার্মটা আছে সেই এন্ডোস্পার্মটা বের হয়ে আসে। এরপরে এক্সট্রুডিং, এটা আমরা সবাই না চিনলেও আমরা সবাই জানি যে ফিশের যে পুকুরে যখন তোমরা দেখবা যে পুকুরের মধ্যে যখন গ্রেইনকে বা খাবার দেওয়া হয়, দেখবে খাবারটা ভেসে থাকে কিছুক্ষণ, ফ্লোটিং করে। এই ফ্লোটিংটা কি সম্ভব যদি আমি নর্মাল খাবার দিতাম? সেটা তো ডুবে যেত, সেটা তো এখানে হইতো না। তো এইখানে কি করা হয়, যেমন ধরো যে একটা পুরীর যে প্রথমে আটাটাকে যখন একটা বেলা হয়, আটাটা যদি তুমি ওইভাবে তুমি পুকুরে ফেলে দাও, দেখবে পুকুরে ডুবে যাচ্ছে। কিন্তু সেইটাকে যখন তুমি তেলের মধ্যে ভেজে ফুলাইয়ে দিবা, তখন দেখবে সেটা কিছুক্ষণ ভেসে থাকবে, কারণ তার ভিতরে বাতাস ঢুকে যায় এবং সেটা কিছুটা ফাঁপা হয়ে যায়। এই ফাঁপা হওয়ার ফলে সে কিন্তু ভেসে থাকে। এই জন্যই এই ফ্লোটিং করার জন্য ফিড মিলগুলোতে এক্সট্রুশন বা এক্সট্রুডিং মেশিন ইউজ করা হয়, যাতে করে গ্রেইনটা হিটিং এবং হালকা জিলেটিনাইজড হয়ে সেটা ফাঁপা হয়ে যায়। এই জন্য এই প্রসেসটাকে বলা হয় এক্সট্রুডিং। এরপর হচ্ছে মাইক্রোনাইজিং। মাইক্রোনাইজিং মানে কি, মাইক্রোওয়েভ হিট দিয়ে, ওয়েভলেংথ ইনফ্রারেড এনার্জি দিয়ে যখন কোনো পপিংটা করা হয়, সেম পপিং এর মতোই, কিন্তু সেটা মাইক্রোওয়েভ হিট দিয়ে করা হয়। তোমরা যদি মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে ভুট্টা রেখে দাও, তোমরা দেখবে যে এটা কিছুক্ষণ পরে পপিং করতেছে। এটা এক ধরনের প্রসেস, যেটাকে মাইক্রোওয়েভের সাহায্যে বা ছোট্ট ওয়েভলেংথ দিয়ে ইনফ্রারেড এনার্জি দিয়ে ট্রিট করা হয়, সেটাকে বলা হয় মাইক্রোনাইজিং। এরপরে কফি বিনে আমরা কি করি, রোস্টেড কফি বিন, তাই না? রোস্ট একটা কফি বিন থাকে, সেটাকে যখন রোস্ট করা হয়, ভাজা হয় কিছুক্ষণ, সেটা কিন্তু এরকম ভিতরটা রাপচার হয়ে ব্রেকডাউন হয়ে ছোট হয়ে আসে বা বের হয়ে আসে, যাতে করে ভেতরে যে ফ্লেভারটা বা ভিতরে যে নিউট্রিশনটা সেটা যেন আমরা গ্রহণ করতে পারি। সো দিস ইজ কল্ড রোস্টিং। এরপরে কি আছে, এরপরে হচ্ছে ডিহালিং, অর্থাৎ একটা heated to desired temperature in an oven for a period of time increases the availability of carbohydrate and may reduce the আমি ডিহালিং বলতে যাই, এটা আচ্ছা কি বলছে, ডিহালিং মানে হচ্ছে হালটাকে রিমুভ করা, রিমুভ করে যেটা করা হয় সেটাকে বলা হয় ডিহালিং। এখন এটা গেল হচ্ছে আমার ড্রাই প্রসেসিং অফ গ্রেন, তাই না? তাহলে ওয়েট প্রসেসিং এ কি কি আছে? ওয়েট প্রসেসিং আছে সোকিং, যেখানে একটা গ্রেনকে 12 থেকে 24 ঘন্টা আমরা ভিজায় রাখি। এরকম একটা পদ্ধতি আমরা রেগুলারলি ইউজ করি, বলতে পারবা কেউ? আমাদের উদাহরণ দিতে পারবে একটা কেউ? জি স্যার, জি স্যার। বলো। স্যার ধান সিদ্ধ স্যার। ধান সিদ্ধ তো সিদ্ধ করা হয়, সোকিং করা হয় কখন? ধানটাকে স্যার ভিজিয়ে রাখা হয়, তারপর স্যার সিদ্ধ করা হয়। ছোলা ভিজিয়ে রাখি আমরা, যাতে করে কি হইতে পারে, অভিস্রবণ হইতে পারে, নাকি নাকি ইমবাইবিশন, না কি বলে যেন এটাকে, ফুলে যায়, তাই না? অভিস্রবণ পদ্ধতিতে যখন ছোলাটার মধ্যে পানি ঢুকে যায় তখন সেটা ফুলে যায়, এটাকে বলা হয় সোকিং। এরপর আসছে স্টিম রোলিং। না 12টার পরে দেখা করুন, ক্লাস করতেছেন এখন, ক্লাসে 12টার পরে। সো স্টিম রোলিং হচ্ছে এখানে কম্প্রেসড ফ্ল্যাট স্কেল পার্টিকেলটাকে চ্যাপ্টা করে ফেলা হয়। যেমন উদাহরণ দিতে পারবা? ওটস, সিরিয়াল, চিরা, তাই না? এটা হচ্ছে স্টিম রোলিং হতে পারে, যে সিদ্ধ করে আমি যেটাকে যখন চ্যাপ্টা করবো সেটাকে বলা হয় রোলিং, স্টিম রোলিং। এরপর হচ্ছে স্টিম ফ্লেকিং, অর্থাৎ সেম ম্যানারে গ্রেইনকে যখন আমি রিলেটিভলি রিজিড কোয়ালিটি কন্ট্রোল করে আমি যখন সেটাকে ফ্লেক করব, কর্নফ্লেক্স
আমি যখন সেদ্ধ করে যখন সেটাকে আমি কর্নফ্লেক্স করবো সেটাকে বলা হয় স্টিম ফ্লেকিং। প্রেসার কুকিং, এটা আমরা সবাই জানি যে প্রেসারের সাহায্যে যখন কুকিং করা হয় সেটাকে বলা হয় প্রেসার কুকিং। এক্সপ্লোডিং কি? ইট ইজ দ্য সোয়েলিং অফ গ্রেন দ্যাট ইজ হারভেস্টেড অ্যাট নর্মাল ময়েশ্চার। যখন তুমি ময়েশ্চারটাকে সোয়েলিং করবা, সোয়েলিং করার পরে একটা সার্টেন স্টেজ যায়, সেটা যদি হাই টেম্পারেচার ইয়ে করা হয় সেটা এক্সপ্লোড করে, অর্থাৎ ভিতরে যে এন্ডোস্পার্মটা আছে সেটা রাপচার্ড হয়ে যায়, এটাকে বলা হয় এক্সপ্লোডিং। আর রিকনস্টিটিউশন অলরেডি আমি ব্যাখ্যা করেছি যে যেটাকে নর্মাল ময়েশ্চার লেভেলে কাটা হয়, ড্রাই করা হয়, পরবর্তীতে আবার ময়েশ্চার অ্যাড করে তার ময়েশ্চার কন্ডিশন আবার পূর্বের অবস্থায় নিয়ে যাওয়াটাকে বলা হয় রিকনস্টিটিউশন। অ্যান্ড এনসাইলিং হচ্ছে কি? মাইক্রোবিয়াল প্রিজার্ভেশন প্রসেস, যেখানে অ্যানারোবিক কন্ডিশনে ইন দ্য প্রেজেন্স অফ সলিবল কার্বোহাইড্রেট যখন আমি সেটাকে লং টার্ম সিল করে রাখি, সেটাতে যে ফার্মেন্টেশনটা হয় এবং ল্যাকটিক অ্যাসিড প্রডিউসড হয়, সেটাকেই বলা হয় এনসাইলিং বা সাইলেজ মেকিং প্রসেস। ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা? জিনিসটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, স্যার হ্যাঁ, কোন কোয়েশ্চেন আছে? এইটুকু কোনো কোয়েশ্চেন আছে কোনো? পপকর্ন কি এক্সপ্লোডিং এর উদাহরণ স্যার? সরি, আবার বলো। স্যার পপকর্ন এর কি এক্সপ্লোডিং এর উদাহরণ দেওয়া যাবে স্যার? পপকর্নটা এক্সপ্লোডিং এ দেওয়া যায় না, কারণ তুমি যদি ভেজা ড্রাই করেও দাও তাও কিন্তু পপ হবে। সেটা ডিপেন্ড করবে হচ্ছে কোন স্টেজে তুমি তাকে পপ করতেছো। তুমি যদি মাইক্রোওয়েভ ওয়েভলেন্থে দাও তখন কিন্তু ময়েশ্চার অ্যাড করা লাগবে না, কিন্তু তুমি যদি নর্মাল যে আমরা যেটা ইউজ করি সেটাকে প্রথমে ভেজানো হয়, তারপরে সেটাকে আবার কিন্তু শুকানো হয়, শুকায় তারপরে ভাজা হয়, তাহলে এটা এক্সপ্লোডিং এ পড়তে পারে, বাট ইট উইল ডিপেন্ডস যে তুমি কিভাবে এটাকে প্রসেস করতেছো তার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ এক্সপ্লোডিং বলতে পারো। রাইট, নেক্সট আমরা যাই। আমরা যে ফার্স্ট আমাদের এটা গেল ফার্স্ট এক্সপেরিমেন্ট, যেটা এখন শেষ করলাম, সেটা হলো যে প্রসেসিং রিলেটেড যে জিনিসগুলো সেগুলো আমরা জানলাম। ঠিক আছে, আমাদের যে সেকেন্ড এক্সপেরিমেন্ট সেটা হবে স্টাডি অন চপিং অফ ডিফারেন্ট ফিড স্টাফ। এটা খুব বলার কিছু নাই, বাট তারপরেও একটু জাস্ট সাইন্টিফিক্যালি ব্যাখ্যা করা যে চপিং কাকে বলা হয়। যখন আমি একটা ফডার বা একটা রাফেজকে 4 to 5 সেন্টিমিটার লেন্থ প্রিসাইজ পার্টিকেল সাইজে কাটবো, সেটাকেই বলা হয় চপিং। ঠিক আছে, চপিং কাকে বলা হচ্ছে? যখন আমি সেটাকে স্মল পার্টিকেল সাইজ, যেটাকে বলা হয় 4 to 5 সেন্টিমিটার সাইজে কাটবো, তখন সেটাকে বলা হয় চপিং। আর যে ফিডটাকে চপিং করা হয় সেটাকে বলা হয় চপ ফিড। আর যে মেশিনটা দিয়ে কাটা হয় সেই মেশিনটাকে বলা হয় চপার। এই চপার দু ধরনের হতে পারে, একটা হচ্ছে হার্ড অপারেটিং চপার, আর একটা হতে পারে মেকানিক্যাল অটোমেটিক চপার। অর্থাৎ হাত দিয়ে চালু হতে পারে, আমি হ্যান্ড ম্যানুয়াল করতে হ্যান্ড চপার হতে পারে, অথবা অটোমেটিক চপার হতে পারে। আর একটা হচ্ছে হ্যান্ড ওপেনিং চপার। এটা হার্ড না, এটা হ্যান্ড ওপেনিং চপার হবে। বানানগুলো একটু ভুল হয়ে গেছে, তাহলে বানাতে হচ্ছে। আচ্ছা, হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ চপিং? কেন করা হয়? আমি চপিংটা কেন করব? আমার ফার্স্ট অবজেক্টিভস হচ্ছে যাতে করে ফিড ইনটেক বাড়াতে পারি এবং ডাইজেস্টিবিলিটি ইনক্রিজ করতে পারি। আমার যদি ডাইজেস্টিবিলিটি বেড়ে যায়, চপিং করলে যেটা হয়, তোমার সাইজ গুলো ছোট ছোট হয়ে আসে, তার সারফেস এরিয়া বেড়ে যায়, অর্থাৎ মাইক্রোবিয়াল অ্যাটাচমেন্টের জায়গাটা বেড়ে যায়। অর্থাৎ তুমি যদি একটা লাঠিকে 2 ভাগ করো, তাহলে কয়টা মাথা ওপেনিং হবে? টোটাল কয়টা মাথা ওপেনিং থাকবে, কেউ বলতে পারবা? 4টা। 4টা। আবার যদি এটাকে যদি আবারও 2 ভাগ করা হয় তাহলে 8টা। 8টা। তার মানে আমার সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো যখন আমি চপিং করি তখন আমার কিন্তু সারফেস এরিয়াটা বেড়ে যায়। আর একটা হচ্ছে টু রিডিউস দ্য বাল্কিনেস অফ দ্য ফিড, অর্থাৎ আমি যদি ফিডটাকে কেটে কেটে ছোট করি তাহলে কিন্তু সেটা অল্প জায়গায় কিন্তু তার বাল্কিনেসটা কমে যাচ্ছে, তার যে হেপে থাকার যে ইয়েটা সেটা কমে যাচ্ছে, টেন্ডেন্সিটা কমে যাচ্ছে। প্যালাটেবিলিটি বৃদ্ধি পায়, কারণ একটা জিনিস খাইতে খাইতে কিন্তু কষ্ট, সেটাকে যখন আমি ছোট ছোট করে দিই তখন তার কিন্তু চাবাইতে সুবিধা হয়, অর্থাৎ খেতেও তার ভালো লাগে। ওয়েস্টেজ কম হয়, কারণ হচ্ছে আনপ্যালেটেবল পার্ট কম পড়ে থাকে। স্টোরেজ স্পেস কি হয়? কমে আসে, কারণ যেহেতু বাল্কিনেসটা কমে যাচ্ছে। আর মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি বৃদ্ধি পায়, কারণ তার সারফেস এরিয়া বা সারফেস যে পোর্শনটা সেটা সে বেশি পাচ্ছে, এই জন্য তার ইয়াটা মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিটা বেড়ে যায়। ঠিক আছে, ক্লাসে পরে কথা বলছি। ঠিক আছে, স্টাডি অন। তাহলে আমরা এখন যদি এটা করতে আমাদের কি কি লাগবে? আমাদের লাগবে একটা চপার, আমাদের লাগবে একটা বাস্কেট, একটা পলিথিন শিট, আর হচ্ছে পানি।
এই জিনিসগুলো যখন আমার থাকবে আমি তখন অটোমেটিকলি চপার করতে পারবো। আমি এটা আসলে আমার এটা পড়াতে খুব হাস্যকর লাগে, এই জিনিসটা তো আসলে সবাই জানি, তারপর আমরা কেন পড়তেছি জানি, আমরা চেষ্টা পড়তেছি এই কারণে যাতে ছোট ছোট সূক্ষ্ম জিনিসগুলা আমরা মনে রাখতে পারি এবং ফার্মারদেরকে আমরা বলতে পারি যে আপনি যদি এইভাবে করেন আপনার জন্য ভালো হবে। দ্যাটস ভাই তোমাদেরকে এটা শেখানো, এটা এমন শেখানোর কিছুই নেই আসলে। তো এটা কি, ফার্স্ট crop procedure was taken and bundle was made, then bundle has to cut into 4 to 5 centimeter chopper, that's it. এটা যদি মেশিন দিয়ে কাটা হয় তাহলে আরো ইজি, তুমি জাস্ট খালি ধরবা, দিবা, কাটবা, শেষ। এটা তো আসলে মানে বোঝানোর কিছু নাই। সো দিস ইজ কল্ড চপিং, ঠিক আছে? এরপরে তাহলে এটা তো কোনো কোয়েশ্চেন আছে চপারে? চপারে কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেন টু দ্য চপার? নো স্যার। থ্যাংক ইউ। আমরা নেক্সট এক্সপেরিমেন্টে যাব, এটা হচ্ছে সকিং। সকিংটা কি করা হয়? ইট ইজ এ প্রসেস অফ ওয়াটার ট্রিটমেন্ট কনসিস্ট অফ এডিং ওয়াটার ডিউরিং ফিডিং টাইম অর কিপিং ইট ইন দ্য ওয়াটার ফর সার্টেন পিরিয়ড অফ টাইম। অর্থাৎ আমি যখন একটা পোর কোয়ালিটি রাফেজকে 12 আওয়ার্স থেকে 24 আওয়ার্স ভিজিয়ে রাখবো, ততক্ষণে কিন্তু কি হয়ে যাবে, সেটা নরম হয়ে যাবে, তার লিগনোসেলুলোজ বন্ডগুলা একটু সফেন হয়ে যাবে। সফেন হয়ে গেলে সেটাকে প্যালাটেবল হয়ে যাবে, মোর প্যালাটেবল হবে। এবং অনেক সময় দেখা যায় যে এই ময়েশ্চারের মধ্যে ডুবিয়ে রাখার ফলে, যদি গরম পানিতে ডুবিয়ে রাখা হয় তাহলে তার টক্সিসিটি অ্যান্টি-নিউট্রিশনাল ফ্যাক্টর কিছু নষ্ট হয়ে যায়, যেটা প্রেজেন্ট থাকে। আবার কিছু কিছু অ্যাভেলেবেল লিগনোসেলুলোজ বন্ডটা যখন সফট হয়ে যায় তখন ভেতরের যে সেল কন্টেন্ট আছে সেই সেল কন্টেন্টটাও অ্যাভেলেবল হয়ে যায়, আর এই জন্য ফিড ইনটেক এবং ডাইজেস্টিবিলিটি বৃদ্ধি পায়। তো এটা করতে আমাদের কি কি লাগবে? আমাদের লাগবে একটা চারি, যেটাকে বলা হয় ম্যানজার। আমাদের লাগবে হচ্ছে ওয়াটার, বাকেট এন্ড স্ট্র। ভেরি সিম্পল। এখানে ফার্স্টে আমরা চপ করে নিব, তারপরে সেটাকে আমরা পানির মধ্যে ডুবাই রাখবো 12 থেকে 24 ঘন্টা। সো দিস ইজ কল্ড সকিং, তাই না? এখন সকিং এর অবজারভেশন কি? যখন সক করা হয় তখন সেটার মধ্যে কিছু ফিজিক্যাল চেঞ্জ আসে। যেমন নর্মাল স্ট্রকে যখন সক করা হয় তখন তার কালার থাকে লাইট ইয়েলো, আর যখন এবং হার্ড থাকে। যখন সেটাকে ভিজানো হয় 24 ঘন্টা পরে তখন তার কালারটি হয়ে যায় ডার্ক ইয়েলো এবং স্টেমটা হয়ে যায় সফট টেক্সচার। তো এই যে কালার এবং অর্ডার টেক্সচারের যে পার্থক্যটা, এটাই হচ্ছে ফিড প্রসেসিং এর গুরুত্ব। যখন একটা অ্যানিমালকে খড় ভিজায় খাওয়ানো হয় তখন তার ইনটেক বেশি হয়, অ্যাজ ওয়েল অ্যাজ তার ডাইজেস্টিবিলিটিও ইমপ্রুভ করে, ঠিক আছে? এখন আমরা এই সকিং এর মতো আরেকটা ট্রিটমেন্টে যাব, যেখানে স্ট্রকে ইউরিয়া দিয়ে ট্রিট করা হয়। তোমরা কি ইউরিয়া ট্রিটেড স্ট্র কথা শুনছো? জি স্যার। তোমাদের কি এটা পড়ানো হয়েছে এটা অলরেডি? জি স্যার। আচ্ছা, তাহলে আমি আর এটাতে বেশি কিছু পড়াবো না, জাস্ট সিম্পলি শুধু বলতে চাই যে অ্যামোনিয়া যখন ইউরিয়া যখন পানির সাথে মেশে তখন সে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এই কার্বন ডাইঅক্সাইডটাই পরবর্তীতে লিগনোসেলুলোজ বন্ডটাকে ভেঙে এবং হায়ার অক্সালেট সিলিকার কন্টেন্টকে রিডিউস করে দেয়, রিমুভ করে দেয়, যার ফলে ভেতরের যে সেল কন্টেন্ট আছে সেটা লিগনোসেলুলোজ বন্ডটা ভেঙে যাওয়ার ফলে সেটা অ্যাভেলেবল হয়। প্লাস এই যে ইউরিয়াটা সাপ্লাই করতেছি সেটা মাইক্রোবিয়াল সিনথেসিস হয়ে অ্যানিমেলের বেশি প্রোটিন সাপ্লাই করতে পারে। সো দিস ইজ, যদি ইউরিয়া ট্রিটমেন্ট করতে হয় তাহলে আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে স্ট্র, আমার লাগবে ইউরিয়া, আমার লাগবে পলিথিন শিট, কন্টেনার, আমার লাগবে স্প্রেয়ার, পানি এবং ব্যালেন্স। এই জিনিসগুলো হলে কিন্তু আমি ইউরিয়া ট্রিটেড স্ট্র করতে পারবো। এটা করার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য হলো ইনটেক এবং ডাইজেস্টিবিলিটি বাড়ানো, ডাইজেস্টেবল ফুড প্রোটিন বাড়ানো, লিগনোসেলুলোজ বন্ডকে ডিজলভ করা, ক্রিস্টালাইন সিলিকাকে স্ট্রাকচারকে ডিজলভ করা এবং সিলিকা এবং অক্সালেটের পরিমাণকে কমানো। তো অর্থাৎ এই কাজটার মাধ্যমে আমরা কিন্তু ইউরিয়া ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু আমরা এটা করতে পারবো। তো এটা করার প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা হচ্ছে প্রথমেই আমার কি করতে হবে? আমার যেটা করতে হবে, আমার চপ করতে হবে 4 to 5 সেন্টিমিটার সাইজে, এবং তার সাথে আমাকে ওয়াটারের সাথে ইউরিয়া অ্যাড করতে হবে। এখন ইউরিয়া কতটুকু অ্যাড করবো? আমরা অ্যাড করবো 4%, অর্থাৎ 100 লিটার ওয়াটারে 4 কেজি ইউরিয়া আমরা অ্যাড করবো। আমার যদি পরিমাণ কম হয় 100 কেজি খড়ের জন্য 100 লিটার ওয়াটার অথবা 82 লিটার ওয়াটার, তার সাথে 4% ইউরিয়া আমার অ্যাড করতে হবে। এরপরে যে চপ স্ট্রটা আছে সেই স্ট্রটার 50%, অর্ধেক 50 কেজি স্ট্র আমি বিছাই দিব পলিথিন শিটের উপরে। এরপরে এই যে 50% অফ দ্য সলিউশন, ইউরিয়া সলিউশন যেটা আছে সেটা আমার স্প্রেয়ারে নিয়ে আমি স্প্রে করব। স্প্রে করার পরে আমি সেটাকে খড়গুলা কি করবো? উল্টায় দেবো, এভাবে এভাবে উল্টায় দেবো। উল্টা দেওয়ার পরে আবার যে বাকি যে 50% খড়টা আছে সেটা উপরে বিছাই দিয়ে আবার এর উপরে আমি বাকি 50% সলিউশন স্প্রে করে দেবো। এইভাবে আমি 1 by 1 কি করব? যে ইউরিয়া সলিউশনটাকে আমি আস্তে আস্তে তোমার পুরাটার মধ্যে মিশাই দিব, এরপর হাত দিয়ে ভালো করে মিশাই এইভাবে উতরায় উপর নিচ করে আমি সেটাকে ভালো করে মিক্সড আপ করে, আফটার ফিলিং দ্য ম্যানজার ইট ইজ কভার্ড উইথ পলিথিন শিট প্রপারলি,
after minimum 7 days of the polythene sheet is open and desired amount of treated straw is removed from the container. And এই যে আমি 7 দিন রাখলাম, 7 দিন পরে আমি এটা খাওয়াতে পারবো, এই 7 দিন পরে বের করে কিন্তু আমি সাথে সাথে খাওয়াবো না, আমি 30 মিনিট বাইরে রেখে দেবো, যাতে করে অ্যামোনিয়ার যে গ্যাসটা তৈরি হয়েছে ওখানে ফার্মেন্টেশনের ফলে সেটা যাতে করে চলে যেতে পারে, এবং এটা তারপরে এনিম্যালকে খাইতে দেওয়া যাবে। এটাই হচ্ছে ইউরিয়া ট্রিটেড স্ট্র। কোনো জায়গায় যদি ঘাস অ্যাভেলেবেল না থাকে এবং ইউরিয়া ঘাস খড় যদি শুধু খড়ে যদি সোল ফিড হয়, তাহলে সেক্ষেত্রে ইউরিয়া ট্রিটেড স্ট্র হতে পারে একটা গুড অল্টারনেটিভ, যাতে করে এনিম্যালটা গুড অ্যামাউন্ট অফ ডাইজেস্টেবল ক্রুড প্রোটিন পাবে এবং তার ডাইজেস্টিবিলিটি, যে স্ট্রর যে ডাইজেস্টিবিলিটি সেটাও 55 থেকে বেড়ে কি হবে 60 হবে, 60% হবে 40% থেকে। তোমরা যদি এখানে দেখো যে কম্পোজিশনটা কি হবে, 100 কেজি স্ট্র, তারপর হচ্ছে ওয়াটার হচ্ছে 85 আর ইউরিয়া হচ্ছে 4%, ঠিক আছে? এই যে 4%। যদি কম্পোজিশনাল চেঞ্জ দেখো, তুমি দেখো যে যখন ফ্রেশ স্ট্রতে 90% ড্রাই ম্যাটার থাকে, ইউরিয়া ট্রিটেডে কিন্তু একটু ড্রাই ম্যাটার পার্সেন্টেজ কি হয়, কমে যায়। যদিও কমে যায়, তোমরা যদি দেখো প্রোটিন পার্সেন্টেজ কিন্তু 2 থেকে 6 to 7% হয়ে গেছে, যেটা কিন্তু অলমোস্ট 3 টাইমস হায়ার দ্যান দ্য ফ্রেশ স্ট্র। আর ডাইজেস্টিভিটির দিক থেকে দেখা যায় যে 20% ইনক্রিজ করছে, 40 থেকে 60% পর্যন্ত ডাইজেস্টিভিটি ইনক্রিজ করে, যেহেতু লিগনোসেলুলোজ বন্ডটা কি হয়ে গেছে, সফটেন হয়ে গেছে, যার জন্য এটা এখন অ্যাভেলেবল ফর্মে খাওয়া যায়। এটা গেল হচ্ছে ইউরিয়া ট্রিটেড স্ট্র। কোনো কোয়েশ্চেন আছে এখানে? এনি কোয়েশ্চেন গাইস? No, sir. ওকে, এরপর আমরা যাবো হচ্ছে ইউরিয়া মোলাসিস ট্রিটেড স্ট্র। এটার বেসিক প্রিন্সিপালসটা ইউরিয়া ট্রিটেড মতোই, ঠিক আছে, কিন্তু এখানে মোলাসিস অ্যাড করা হয় দুইটা কারণে। একটা হচ্ছে যে প্যালাটেবিলিটি ইনক্রিজ করার জন্য, আর যখন সলিউবল কার্বোহাইড্রেট প্রোভাইড করা হবে তাহলে রুমেন মাইক্রোবিয়াল পপুলেশনের জন্য তার ডাইজেস্টিভিটি আরো বৃদ্ধি পাবে, তার স্ট্রর যে এনসাইলিং খুব দ্রুত হবে এবং আরো ভালো হবে। ইন দ্য প্রিপারেশন অফ ইউরিয়া মোলাসিস স্ট্র একটা ডিফারেন্ট থিং হচ্ছে, আমরা ইউরিয়া ট্রিটেড স্ট্রতে কত পার্সেন্ট ইউরিয়া অ্যাড করছিলাম বলতে পারবা? ইউরিয়া ট্রিটেড স্ট্রতে আমরা কত পার্সেন্ট ইউরিয়া অ্যাড করছিলাম? 40%. 4%। এখানে আমরা অ্যাড করব 3%, কারণ হচ্ছে যে মোলাসেস দেওয়ার ফলে অ্যামোনিয়া লসটা কম হয়, এই জন্য এখানে কিন্তু ইউরিয়া আমার ইনস্টেড অফ 4% আমরা এখানে 3% পর্যন্ত ইউজ করতে পারবো, ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা যাব হচ্ছে ইউরিয়া ট্রিটেড মোলাসেস স্ট্রর অবজেক্টিভস অলমোস্ট সিমিলার, সেম, খালি এক্সট্রা একটা অবজেক্টিভস হলো যে মোলাসেস এখানে অ্যাড করলে এনার্জি প্রোভাইড করে মাইক্রোঅর্গানিজমস এর জন্য, মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য, এবং এখানে ইউরিয়া স্ট্র পলিথিন এগুলোর সাথে সাথে এই মোলাসেসটা আলাদা করে অ্যাড করতে হয়, ঠিক আছে? এবং এটা হচ্ছে প্রোটোকল, সেম প্রোটোকল, এখানে কোনো পার্থক্য নেই। পার্থক্যটা কোন জায়গায়, এই যে এই জায়গায় 4% জায়গায় 3%, আর মোলাসেস অ্যাড করা হয় 10%, আর পানি অ্যাড করা হয় 85%, অর্থাৎ সেটা কনসেন্ট্রেশনটাকে একটা সার্টেন স্টেজে নিয়ে আসা হয় যাতে করে আমার ভিসকোসিটিটা ভালো হয়। আর তোমরা যদি কম্পোজিশনাল ডিফারেন্স দেখো, এক্সপেক্টেড রেজাল্ট কেমন হবে, 90 থেকে 70% হবে হচ্ছে ডায়ামিটার। সিপি পার্সেন্টেজ দেখো খুব বেশি বাড়তেছে না, কিন্তু আগে যখন 6 to 7 ছিল সেখানে 5 to 6 হয়েছে, কিন্তু ডাইজেস্টিভিটি যদি দেখো একদম শার্প 60% বা 65%, মানে 20 to 20% বৃদ্ধি পাইছে, যেটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, মোলাসেসের ক্ষেত্রে। সো দিস ইজ কল্ড ইউরিয়া মোলাসেস ট্রিটেড স্ট্র। এরপর এক্সপেরিমেন্টে যদি যাই, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, স্টাডি অন ট্রিটমেন্ট উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড, যেখানে পুয়ার কোয়ালিটি অ্যানিমাল ফিডকে, এখানে তো ইউরিয়া নাই, এখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি, যার মেজর ফোকাসটা হচ্ছে লিগনোসেলুলোজ বন্ডকে কিছুটা সফট করা, কিন্তু মেইন কাজ হচ্ছে অক্সালেট এবং সিলিকেট কন্টেন্টকে মানে রিমুভ করা বা ডিসলভ করা। যখন অক্সালেট এবং সিলিকা কন্টেন্ট রিমুভ হয়ে যাবে তখন তার ধারালো পার্টটা কমে যাবে আর অটোমেটিক্যালি সেটা সফট হয়ে যাবে। সো হোয়েন straw is treated with sodium hydroxide, due to alkalinity of sodium hydroxide, it dissolves the silica and oxalate content of straw, as well as it loosens the lignocellulose bond of straw. যেহেতু অক্সালেট কমে গেছে, সিলিকা কমে গেছে, তার বন্ডটা অটোমেটিক্যালি কিছুটা সফট হয়ে গেছে, যার ফলে স্ট্র ডাইজেস্টিবিলিটি কিছুটা হলেও বৃদ্ধি পায়।
এখন সোডিয়াম হাইড্রোক্সাইড ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? আমরা সব জিনিস ইউজ করবো, এখানে আমরা ইউরিয়া অ্যাড করবো না, ইউরিয়ার বদলে আমরা এখানে অ্যাড করবো সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, বাকি জিনিসগুলা সেম থাকবে। এখানে কাজ কি? অবজেক্টিভস হচ্ছে ইনটেক ডাইজেস্টিবিলিটি ইমপ্রুভ করা, লিগনোসেলুলোজকে ডিসলভ করা, ক্রিস্টালাইন স্ট্রাকচার অফ সেলুলোজকে ডিসলভ করা, and finally the most important part to reduce the silica and oxalate content of straw. ঠিক আছে, সো এটাই হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড উদ্দেশ্য। যদি সোডিয়াম হাইড্রোক্সাইড প্রসিডিউর বলি, প্রসিডিউর একদম সেম, যেরকম আমরা ইউরিয়া ট্রিটমেন্ট করছি ঠিক সেম ভাবেই আমরা কিন্তু কি করব, অ্যালকালাইন ট্রিটমেন্ট বা সোডিয়াম হাইড্রোক্সাইড ট্রিটমেন্টটা করব। এখানে দেখো সেম ইউরিয়ার মতো 85.4%, আর এখানে চেঞ্জটা হচ্ছে ডায়ামিটারে ইউরিয়ার মতো চেঞ্জ, কিন্তু এখানে কিন্তু ইউরিয়া প্রোটিন পার্সেন্টেজ বাড়তেছে না। কারণ কি? এখানে কিন্তু ইউরিয়া অ্যাড করা হচ্ছে না, এখানে অ্যাড করা হচ্ছে অ্যালকালাইন। সো এখানে দেখা যাচ্ছে যে ডায়ামিটার ডাইজেস্টিবিলিটি 40 to 45 থেকে 55 থেকে 60% পর্যন্ত হচ্ছে। সো দিস আর দ্য চেঞ্জেস অকার্ড ডিউ টু দ্য ট্রিটমেন্ট অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, আর এটুকু তো কোনো কোয়েশ্চেন আছে? Any question, guys? নো স্যার। আচ্ছা, আমরা এখন যাব হচ্ছে ফিড কনজারভেশনে। ঠিক আছে, ফিড কনজারভেশন বলতে আমরা কি বুঝি? ফিড কনজারভেশন বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যখন আমি একটা কোনো একটা আগে ফিড কনজারভেশন বলার আগে আমাকে বলতে হবে যে আমি কনজারভেশন বলতে কি বুঝি। কনজারভেশন ইজ দ্য প্রসেস অফ স্টোরিং সাবস্টেন্স, অর্থাৎ কোনো জিনিসকে যদি আমি স্টোর করতে চাই সেটাকে বলা হয় কনজারভেশন। এখন কোনো একটা ফিডের কোয়ালিটি যেরকম আছে ঠিক সেই রকম কোয়ালিটিতে তাকে রাখাটাই হচ্ছে কনজারভেশন, এবং যদি পসিবল হয় সেটাকে যদি ইমপ্রুভ করতে পারি, ক্ষতি করার সুযোগই নেই, যদি সেটাকে ইমপ্রুভ করতে পারি উইদাউট এডিং সাম আদার এডিটিভস, সেটাই হচ্ছে কনজারভেশন। অর্থাৎ প্রথম কথা হচ্ছে সেটাকে আমার সংরক্ষণ করতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে যে আমার কোয়ালিটি অ্যাজ ইট ইজ রাখতে পারলে ভালো, যদি আমি ইমপ্রুভ করার সুযোগ থাকে তাহলে আমি এডিটিভস অ্যাড করবো, যদি না থাকে তাহলে আমার মানে অ্যাজ ইট ইজ আমি রাখার চেষ্টা করব। আর ফিড কনজারভেশন কাকে বোঝায়? সেম কথাটাই যদি আমি বলি যে লং টার্ম স্টোরেজ করার জন্য এবং ম্যানেজমেন্ট অফ ফিড রিসোর্সেস, অর্থাৎ আমি যদি একটা ফিডকে লং টার্ম পর্যন্ত স্টোর করতে চাই, ধরো 6 মাস বা 1 বছর, তাহলে এই কনজারভেশন করব। টু এনশিওর এ সাস্টেনেবল এন্ড এডুকেট সাপ্লাই ফর লাইভস্টক। দেখা যায় যে সামারে বা উইন্টারে যখন খাবারের ঘাটতি থাকে, যখন তোমার ফডার বা ফরেজ ডেভেলপমেন্ট হয় না, তখন কিন্তু এই যে সাইলেজ বা হে আমাদের ব্যাকআপ প্ল্যান বা ব্যাকআপ থাকে। বিদেশে কিন্তু 3 মাস হচ্ছে তোমার গরম থাকে, বাকি 9 মাস কিন্তু কি থাকে, বরফে ঢাকা থাকে। তো এইরকম সিচুয়েশনে কিন্তু আমার এই সাইলেজ বা ফডার হতে পারে অল্টারনেটিভ ব্যবস্থা, যাতে করে আমি আমার এই স্কারসিটি পিরিয়ড বা এই যে ড্রাউট পিরিয়ডটাকে আমি কাভার করতে পারি। এই জন্য ফিড কনজারভেশনটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন একটা প্রশ্ন প্রায় আসে যে স্যার ফিড প্রিজার্ভেশন আর কনজারভেশনের মধ্যে তাহলে পার্থক্য কি? বেসিক পার্থক্য কি? বেসিক পার্থক্য খুবই অল্প, তারা অনেক সময় অফেন একই জিনিস বলা হয়, তবে তাদের যে সূক্ষ্ম যে পার্থক্যটা সেটা হলো যে ফিড প্রিজার্ভেশন হচ্ছে যে কোনো প্রিজারভেটিভ দিয়ে সেটার কোয়ালিটিটাকে প্রোটেক্ট করা হয়, ঠিক আছে, স্পয়েলেজটাকে প্রিভেন্ট করা হয়। আর কনজারভেশন হচ্ছে লং টার্ম প্রিজার্ভেশনের কথা বলা হচ্ছে, অর্থাৎ 6 মাস, 1 বছর বা 2 বছর আমি যদি এনশিওর করতে পারি সেটাকে বলা হয় হচ্ছে কনজারভেশন, অর্থাৎ তার নিউট্রিশনাল যে কোয়ালিটিটা আছে সেটাকে কনজার্ভ করা। আর প্রিজার্ভেশন হচ্ছে নিউট্রিশনাল কোয়ালিটি বা ফিড কোয়ালিটিটাকে প্রোটেক্ট করা। ঠিক আছে, মেইন পারপাস কিন্তু প্রোটেক্ট করা, আর এটা হচ্ছে স্টোর করা। দুইটা কিন্তু দুই জিনিস। ঠিক আছে, সো যদি তোমাদেরকে ভাইভাতে প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ ফিড প্রিজার্ভেশন এন্ড হোয়াট ইজ ফিড কনজারভেশন, সেটা তোমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, এরপরে আমরা যাব হচ্ছে প্রিপারেশন অফ সাইলেজ। ঠিক আছে, সাইলেজ কাকে বলে? সাইলেজ হচ্ছে, কে বলতে পারবা সাইলেজ কাকে বলে? সাইলেজ শ্রেষ্ঠা আছো? ইয়েস স্যার। বলো সাইলেজ কাকে বলে? সাইলেজ মানে লাইক প্রিজার্ভ গ্রাস, লাইক ইন লাইক ফার্মেন্টেড করে তারপরে অ্যানারোবিক কন্ডিশনে রাখে,
হাই ময়েশ্চার লাইক ইন আ ডিজাইরেবল পিএইচ লেভেলে রাখে ওটা আর কি সাইলেজ বলে স্যার। আচ্ছা, সোয়াইব আছো? সোয়াইব, সোয়াইব, হ্যাঁ সোয়াইব বলো যে ডিজায়ারেবল পিএইচ কত সাইলেজের? ডিজায়ারেবল পিএইচ কত জানো? 5 থেকে 5 স্যার। হুম, 4 to 5। 4 to 5। 4 to 5 কেন রাখা হয়? 4 to 5 এ কি হয়? স্যার মাইক্রোবস ল্যাকটিক অ্যাসিড যে ফার্মেন্টেশন এটা হয়, ল্যাকটিক অ্যাসিড প্রোডিউস হয়। ল্যাকটিক অ্যাসিড প্রডিউসার, ভেরি গুড, গুড ওয়ান। তাহলে যে ডিজায়ারেবল পিএইচ লেভেলে যখন আমি একটা অ্যানারোবিক কন্ডিশনে যখন আমি কোনো ফডারকে আমরা ইয়া করব সেটাকে বলা হয় সাইলেজ। আচ্ছা রাকিব, আশরাফুল হক রাকিব আসো? রাকিব, আশরাফুল হক রাকিব, দেখো তালা দিয়ে চলে গেছে নাকি? আশরাফুল হক রাকিব নাই? তাহলে সে নাই। শিপন? ইয়েস স্যার, আছে স্যার। স্যার হুম। আইডি 30 আছে স্যার। তাহলে আমরা কোন ধরনের ফডার গুলোকে, রাকিব কোথায় গেছিলা? স্যার আমি একটু ওয়াশরুমে গেছিলাম স্যার। ভালো কথা। আচ্ছা শিপন বলো, কোন ধরনের ফডারকে আমরা সাইলেজ করি? স্যার গ্রাস, তারপর হচ্ছে ট্রি লিভস, হ্যাঁ হ্যাঁ, গ্রাস, ট্রি লিভস, কোন ধরনের ঘাসকে আমরা সাইলেজ করি? কি একটা নাম বলো, উদাহরণ দাও একটা। স্যার মুথা, হ্যাঁ, মোথা কি আবার? মুথা ঘাস। কেউ বলতে পারবা কোন ধরনের ঘাসকে আমরা বলি? জি স্যার। স্যার নিয়ার মূলত মেজ আর হচ্ছে স্যার গার্ডেন ময়েশ্চার সর জানি গাছগুলো আর থেকে স্যার মেজ মূলত ইউজ করা হয়। মেইজ, তাই না? জি স্যার। মেইজ হচ্ছে আমরা মেইজ মেইনলি আমরা সাইলেজ করি। এছাড়া আর কি করি? নেপিয়ার করতে পারি। মোথা তুমি কোথায় পেলা ভাই? মোথা এটা কই পেলা? সুডান ঘাস এগুলো দিয়ে করা যায় স্যার। হ্যাঁ, তো মোথা আমি তো জীবনে প্রথম শুনলাম যে মোথা ঘাস। যাই হোক, এনিওয়ে, তাহলে আমরা সাইলেজ বলতে বোঝাচ্ছি দ্য প্রিজার্ভড গ্রাস অর ফডার আন্ডার কন্ট্রোল ফার্মেন্টেশন ইন স্ট্রিক্টলি অ্যানারোবিক কন্ডিশন রেটিং হাই ময়েশ্চার কন্টেন্ট অফ ডিজায়ারেবল পিএইচ লেভেল। তাই তো? এটাই হচ্ছে আমার ডেফিনেশন। এখন সাইলেজে যদি ক্যারেক্টারিস্টিক্স করতে হয় তাহলে আমার ক্যারেক্টারিস্টিক্স কিভাবে করতে হবে? আমার ক্যারেক্টারিস্টিক্স করতে হবে যে এটার একটা অ্যাকসেপ্টেবল অ্যারোমা থাকবে, সুন্দর একটা গন্ধ। যখন আমি একটা সাইলেজ বানাবো, সাইলেজটা বানানোর পর যখন আমি তাকে খুলবো তখন তার সুন্দর একটা অ্যারোমা থাকবে, এবং এই অ্যারোমার কারণেই তাকে আমার মানে অ্যানিমেল প্যারান্টেবিলিটি বেড়ে যাবে, অ্যানিমেল গ্রহণ করবে। এবং তার মধ্যে কিন্তু কোনো মল গ্রো করা যাবে না, ছত্রাক বা ছাতা করা যাবে না, কালো কালো কালার হবে না, কোনো বিচ্ছিরি গন্ধ থাকবে না, তার মানে এটা ভালো থাকবে। এটার কালারটা হবে গ্রিনিশ ইয়েলো, অর্থাৎ পেল কালার আসবে কিন্তু দেখতে সুন্দর লাগবে, অর্থাৎ গ্রিনিশ ইয়েলো কালার থাকবে এবং প্যালাটেবল টু দ্য অ্যানিমেল। তিতা লাগবে না, তুমি নিজে মুখে দিয়ে দেখবা তো তিতা লাগতেছে না, একটু মিষ্টি মিষ্টি লাগতেছে, শার্প টেস্ট থাকবে না, পাঞ্জেন্ট কোনো গন্ধ থাকবে, এবং তার মধ্যে ডাস্ট কম থাকবে, অর্থাৎ মাইক্রোবিয়াল রেসিডিউয়ের ফলে যে ডাস্টটা হয় সেই ডাস্টটা কম হবে। যদি ব্যাড কোয়ালিটি মাইক্রোবস সেখানে কন্টামিনেশন করে তখন কিন্তু তার ডাস্টনেস বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে দেখা যাবে যে নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ডাস্ট ফ্রি একটা ইয়া থাকতে পারে। এই জন্য এটাকে বলা হয় সাইলেজ। ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, গুড ক্যারেক্টারিস্টিক্স সাইলেজ। আর কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কি থাকবে? পিএইচ ভ্যালু থাকবে কত? 4 to 5। আর ভলাটাইল সাবস্টেন্স কত থাকবে? কেমন থাকবে volatile substance in the silage? কেউ বলতে পারবা volatile substance কেমন থাকবে? Volatile substance in the silage must be comparatively less than that of concentrated lactic acid. Volatile substance বলতে কি বোঝাচ্ছে? যারা volatile fatty acid যেগুলা এনার্জি লস করে সেই ধরনের সাবস্টেন্স গুলা লেস দ্যান 1% থাকবে। আর অ্যামোনিয়া নাইট্রোজেন যদি গুড কোয়ালিটি সাইলেজ হয় তাহলে তাতে 10 to 12%, টোটাল নাইট্রোজেনের 12 to 12% হচ্ছে অ্যামোনিয়া নাইট্রোজেন, অর্থাৎ 20% এর নিচে থাকবে। 20% এর নিচে থাকলে সেটাকে আমরা গুড কোয়ালিটি সাইলেজ বলবো। আচ্ছা, তোমাদের 1 ঘন্টা হয়ে গেছে, তোমরা কি 5 মিনিটের ব্রেক নিবা?
নাহলে তো আবার রাকিবের মতো ক্লাস ফাঁক দিয়ে আবার বাথরুমে চলে যাবা। একটু ব্রেক নিবা? 5 মিনিট একটা ব্রেক গাইস। আমার কথা কি শোনা যাচ্ছে? Yes, sir. 5 মিনিটের ব্রেক নিবো? স্যার ব্রেক স্যার লাগবে না স্যার, আপনি চালিয়ে যান স্যার। স্যার দিলে ভালো হয় স্যার। হ্যাঁ, ব্রেক একটা নাও, 5 মিনিট একটা ব্রেক নাও। তোমার লাগে নাই আয়ুষ্মান, অন্যটা লাগতে পারে না, বর্ষণ। ব্রেক ব্রেক দিব? জি স্যার। আচ্ছা জি তাহলে স্যার দিলে ভালো হয় স্যার। 10 মিনিট একটা ব্রেক নাও, 10 মিনিট নাও একটা ব্রেক, ঠিক আছে? 10 মিনিট পর আমরা আবার শুরু করবো, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে স্যার। ওকে স্যার। কি বের হয়ে যাবো না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি মিস্টার নাইম, নাইম কিছু বলবা? স্যার আমাদের কয়জনের জয়েন দিতে একটু দেরি হয়েছিল স্যার, মানে অ্যাটেন্ডেন্স নিছেন। কি কারণে দেরি হচ্ছে? স্যার আমরা হচ্ছে স্যার মানে প্রথমে স্যার আমাদের কালকে একটা পরীক্ষা ছিল, এই জন্য আমাদের ইনফরমেশন গ্রুপের মেসেজটা অনেক দূরে পড়ে গেছিল। ঠিক আছে, আমি আজকে দিয়ে দিব, বাট নেক্সট ক্লাস থেকে প্লিজ ট্রাই টু জয়েন এট টাইম, ঠিক আছে? জি স্যার, জি স্যার, জি আমি স্যার, ক্লাস থ্যাংক শেষ ইউ। করে দিয়ে দিব, সমস্যা নাই, এখন ব্রেকটা নাও। জি স্যার, আসসালামু আলাইকুম।